জি স্যার। আচ্ছা গুড। এখন প্যানিক ডিসঅর্ডারটা কি জিনিস? হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা বা দুইটা পয়েন্ট শিখতে হবে। এটা হবে রিকারেন্ট আনএক্সপেক্টেড প্যানিক অ্যাটাক, হঠাৎ করে হবে, বারবার হবে এবং খুব ভয় আতঙ্ক হবে এবং এটা একদম পিকে চলে যাবে উইদিন মিনিটস। এরপর আরো সাথে কিছু সিমটম থাকবে। সেই সিমটমগুলি কি কি? একজন পড়ো, কি কি থাকবে? আচ্ছা, তাহলে প্যানিক ডিসঅর্ডার একটা হবে, হঠাৎ করে হবে, অন্তত আমাদের এই কথাটুকু লিখতেই হবে। এই অংশটা আমার এই অংশটা লাগবেই। এটা লাগার পরে তারপরে যদি আমি এইভাবে লিখতে পারি ভালো, যদি না লিখতে পারি তাহলে আমি কিভাবে লিখবো? কে বলতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কথা লাগবে, and other symptoms of panic disorder. আদার সিমটমস এর ভিতরে কি, তখন আমি এই যে এই জিনিসগুলি দেখো, এটা ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলি ওখানে আছে, তাই না? আচ্ছা, তাহলে তাইলে আমার এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার মনে রাখতেই হবে। আমি সবগুলি সিস্টেম ওয়াইজ যদি আমি মনে রাখি তাহলে আমি এটা বলতে পারবো। প্রত্যেকটার আলাদা আলাদা ওইরকম সাইন সিমটম মনে রাখা খুবই টাফ, তাই জন্য যেটা মনে রাখতে হবে রিকারেন্ট আনএক্সপেক্টেড প্যানিক অ্যাটাকস, এবং এটা হবে ইন্টেন্স ফিয়ার অর ডিসকমফোর্ট, এটা উইদিন মিনিটস এটা পিকে চলে যাবে, এবং তখন আদার সিমটমস, তখন আর এই যে ফোর লেখার দরকার নাই, তখন লিখতে হবে আদার সিমটমস, তখন আর এই যে এই লাল অংশটা লেখার দরকার নাই। বুঝা গেছে? আমি বুঝতে পারছি? জি স্যার। আর যদি আমি ডিউরিং হুইচ টাইম 4 or more of the following symptom present, তখন আমি এই কথাটা যদি লিখি তখন আমাকে তাহলে এই 13টার বাইরে যাওয়া যাবে না। আর যদি আমি এই লাল কথাটা না লিখি, যদি লিখি and other symptoms of panic disorder, তখন আমি এইগুলি লিখে দিলেই হইলো। এখন বুঝা গেছে? আচ্ছা, তাহলে প্যানিক ডিসঅর্ডার গেল, এটা ম্যানেজমেন্ট কি? হুম, আচ্ছা, তাহলে গুড। বায়োলজিক্যাল ড্রাগ কি রাখ দিব? অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, এতগুলা সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সাইকোথেরাপি, বিহেভিয়ারাল থেরাপি। এখানে দুইটা শব্দ আছে, ফ্লাডিং, ডিসেনসিটাইজেশন, সোশ্যাল লিভারেশন। ফ্লাডিং এবং ডিসেনসিটাইজেশন কত ক্লাস আমি বলেছি না? আচ্ছা গুড, শেষ। এরপরে অ্যাগারোফোবিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা থাকে। অ্যাগারোফোবিয়া কি জিনিস? একজনে পড়ো। আচ্ছা, তার মানে অ্যাগারোফোবিয়া, তার অ্যাংজাইটি বা ফিয়ার তো থাকবেই, সাথে কি থাকবে? দুইটা, কমপক্ষে নিচের থেকে দুইটা থাকা লাগবে। সেগুলি কি কি এখন পড়ো। তার মানে কি, পাবলিক ট্রান্সপোর্টে সে উঠতে পারবে না, ভয় পাবে, হ্যাঁ এটা হবে। তারপরে বিং ইন ওপেন স্পেসেস, পার্কিং লটস, মার্কেট প্লেস, ব্রিজেস, এই জায়গায় সে উঠতে পারবে না। বিং ইন এনক্লোজ প্লেসে, শপে, থিয়েটারে, সিনেমা, বাথরুমে, হ্যাঁ ওই লিফটে সে উঠতে পারবে না। স্ট্যান্ডিং ইন এ লাইন অর বিহাইন্ড ইন এ ক্রাউডেড, এই যে একদম নামাজে দাঁড়াইতে পারবে না, কোনো লাইনে দাঁড়াইতে পারবে না। বিং আউটসাইড দ্য হোম অ্যালং, সে ঘরের বাইরে একা যেতে পারবে না। এই ক্রাইটেরিয়া গুলি যদি থাকে তাহলে তখন আমরা তাকে কি বলবো? অ্যাগারোফোবিয়া। তাহলে অ্যাগারোফোবিয়ার লোকরা কোথায় কোথায় যেতে পারবে না? সে ট্রান্সপোর্টে উঠতে পারবে না, ওপেন স্পেসে, মার্কেটে সেখানে থাকতে পারবে না, বদ্ধ জায়গায় থাকতে পারবে না,
মানুষজনের মাঝে সেখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারবে না, লাইনে দাঁড়ায় থাকতে পারবে না, মসজিদে সামনের কাতারে দাঁড়াইতে পারবে না, এবং বাড়ির বাইরে একা যেতে পারবে না। এই 5টার ভিতরে কয়টা থাকা লাগবে? কমপক্ষে 2টা থাকা লাগবে। এইটারও ম্যানেজমেন্ট এই সেম, ঠিক আছে? বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, ওই একই, আর কিছুই দরকার নাই। এরপরে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এখানে কি আছে? আচ্ছা, সহজ করে দিলে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে রেস্টলেসনেস থাকবে, ইজিলি ফ্যাটিক হবে, ডিফিকাল্ট টু কনসেন্ট্রেটিং আর মাইন্ড গোয়িং ব্ল্যাঙ্ক, কনসেন্ট্রেশন করতে পারবে না, ইজি করে দিলাম। ইরিটেবিলিটি থাকবে, মাসেল টেনশন, স্লিপ ডিস্টারবেন্স, এবং এটা সর্বক্ষেত্রেই হবে, শুধু বাসায় না, বাসায়, অফিসে, বাড়িতে, সব ক্ষেত্রেই হবে। এটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা ঘুরে ফিরে একই। তাহলে এটা লেখা যাবে না এতটুকু। তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার মোটামুটি প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই কয়টাই সাধারণত পরীক্ষায় আসে। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? না হলে আমরা আরেকটা ডিসঅর্ডার পড়ব, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি? একজনে পড়ো। হুম, আচ্ছা, এখন পরীক্ষা যদি আসে ডিফাইন অবসেশন, ডিফাইন কম্পালশন, হোয়াট আর দ্য টাইপস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, লেখা যাবে না এই নামগুলি? আচ্ছা, তার ভিতরে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা আমরা বিস্তারিত পড়ব। বডি ডিসমরফিক ডিসঅর্ডার, বডি ডিসমরফিক মানে কি? কে বলতে পারে? মরফোলজি মানে কি? মরফিক মানে কি? বা মরফোলজি মানে কি? স্ট্রাকচারাল বা অ্যানাটমিক্যাল এরকম কিছু। ভেরি গুড। মরফিক মানে আকার আকৃতি, তার গঠনের সমস্যা, মরফোলজিতে সমস্যা, আকার। তাহলে ডিসমরফিক মানে কি? মরফিক মানে আকার আকৃতি, তার ডিসমরফিক মানে ডিস্টর্টেড, অ্যাবনরমাল আকার আকৃতি। এতটুকু বোঝা গেছে? জি স্যার। তাহলে ডিজিজটার নাম কি পুরা? বডি ডিসমরফিক ডিসঅর্ডার। বডি মানে কি? শরীরের কোন অ্যাবনরমালিটি, শরীরের ডিসমরফিক ডিসঅর্ডার। তাহলে উদাহরণ কি হতে পারে? কি সুমাইনা ইসলাম নাকি? বলো, সুমাইয়া ইসলাম, এটাতে তুমি কি বুঝলে আমাকে বলো। শরীরের অ্যাবনরমাল কোন আকৃতি, যেমন উদাহরণ দাও তো। অনেকের হচ্ছে মুখ বাঁকা থাকে, অথবা ঘাড়ের এক সাইড হচ্ছে বাঁকা থাকে, এরকম। ভেরি গুড, এক্সিলেন্ট। এখন বলো, তোমাদের ভিতরে নাক বাঁকা কার কার? কার কার নাক বাঁকা, কার কার নাক সোজা? বোসা নাক আর খাড়া নাকের দরকার না। হ্যাঁ, কারটা কাটা বাঁকা? বোসা ঠোসার বলা দরকার, বাঁকা কার কার সেটা বলো। কার নাক বাঁকা, কার নাক সোজা? দেখা হয় নাই কখনো ওইভাবে। সোজাই আছে স্যার। সোজাই আছে? আয়নায় দেখছো সোজা আছে? গুড। মজার ব্যাপার হলো 90 to 95% এর নাক বাঁকা। কেউ এটা চিন্তা করে দেখছো কোনোদিন?
না স্যার। দেখা যায় না। এখন যাদের এই রোগটা হবে তারা ওই যে দেখা যায় না বা ওইটা কোনো চোখেও পড়ে না, কিন্তু সারাক্ষণ সে বলবে যে আমার নাকটা বাঁকা, এটা খুব খারাপ লাগে, অনেক বাঁকা হয়ে রয়েছে, সেটা নাকের ডাক্তারের কাছে যাবে, সার্জনের কাছে যাবে অপারেশন করার জন্য, যেন আমার নাকটা সোজা করে দেন। এটা হলো বডি ডিসমরফিক ডিসঅর্ডার। বুঝা গেছে? নাকের যে ভিতরের হাড্ডি থাকে নেজাল সেপ্টাম বলে, এই নেজাল সেপ্টাম 90 to 95% এর বাঁকা থাকে, ডেভিয়েটেড থাকে যে কোনো একদিকে। তার মানে যে কোনো একদিকে ডেভিয়েটেড থাকা মানে কি, যে কোনো একদিকে বাঁকা। কিন্তু ওই বাঁকাটা বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু যার এই রোগটা হবে সে বলবে কি তার এই নাকটা এতই বাঁকা, এটা ব্যাখ্যা পাওয়া লাগে, বিশ্রীল লাগে, সেইটা অপারেশন করাইতে চাবে। বলবে কানটা বাঁকা, কানটা ছোট, কানটা খার, মানে এইরকম সে বডির যে মরফোলজি আছে, আকার আকৃতি আছে, সেটাকে সে বিকৃত আকারে দেখবে এবং সেটাকে সে রোগ মনে করবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হাতের আঙ্গুল বাঁকা কার কার? নরমালি দেখো তুমি এইভাবে যদি দেখো, তুমি এইভাবে কি আঙ্গুলগুলি বাঁকা বোঝা যায় না সোজা? সোজাই তো বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু তুমি যদি এইভাবে হাতের তালুতে দেখো, সবাই চেক করো, হাতের তালু থেকে আঙ্গুলগুলি দেখো সোজা আছে না বাঁকা আছে? স্যার বাঁকা। স্যার বাঁকা। 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 আবার হাতটা উল্টে দেখো, সোজা লাগছে। এখন কি সোজা না বাঁকা? এখন কি সোজা আছে না বাঁকা আছে? স্যার সোজাই লাগে। সোজা লাগতেছে। তাহলে এখন এই যে হাতের বাঁকা, এটা তো নরমাল। এখন যার এই রোগ হবে সে কি বলবে? তার হাত বাঁকা। আমার হাত তার আঙ্গুল বাঁকা, অতএব এটা অপারেশন করতে হবে। সে সার্জনের কাছে যাবে, অর্থোপেডিক্স এর কাছে যাবে, যেন আমার আঙ্গুলটা সোজা করে দেন। এটা হলো বডি ডিসমরফিক ডিসঅর্ডার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর আছে হোর্ডিং ডিসঅর্ডার। হোর্ডিং ডিসঅর্ডারটা কি? অনেকের অভ্যাস থাকে একদম যত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাগজপত্র, খাতা, বই, পুস্তক সবগুলি বাসার ভিতরে নিয়ে জমায় রাখবে। বই পুস্তক কোনো কিছু সে ফালাইতে পারে না। যেমন আমার অনেকটা আছে, তোমরা দেখলেই বুঝবা। হোর্ডিং বিহেভিয়ার মানে মনে হচ্ছে যেন সবকিছু আমি জমায় রাখি। দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা গেছিল তো। ওই যে নিচে অনেকগুলি কাগজ, এইগুলি কিন্তু আসলে আমার খুব বেশি প্রয়োজনীয় কাগজ। বইগুলি প্রয়োজনীয়, কিন্তু কাগজগুলি আমার অত প্রয়োজনীয় না, কিন্তু মনে হয় এগুলি রেখে দিই, কখন কাজে লাগবে। তার মানে এগুলি একটা হোর্ডিং বিহেভিয়ার, তার মানে সব কিছু জমানোর একটা অভ্যাস। স্যার এটা তো তাহলে সবার মধ্যেই আছে মোটামুটি, মানে আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা কম বেশি আছে নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। কিন্তু দেখা গেছে অপ্রয়োজনীয়। আমি তো আমার এই যে ওয়ালেট কয়েকদিন পর পরই চেক করি, একটু পর পর দেখি ভারী হয়ে যায়। মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছু ওয়ালেটের, মানি ব্যাগের ভিতরে, ওয়ালেটের ভিতরে কয়েকদিন পর পর আমাকে এটি মানে ভারী হয়ে যায়, অথবা আমাকে এটা চেঞ্জ করতে হয়। তাহলে এই যে এই জিনিসগুলোকে বলা হয় হোর্ডিং বিহেভিয়ার বা হোর্ডিং ডিসঅর্ডার। ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখা গেছে, হ্যাঁ দেখা গেল সেটা বছরের পর বছর, এবং আমার মানে এটা অনেকেরই থাকে। তার মানে হোর্ডিং ওই যে এটা ট্রেটের ভিতরে বা পার্সোনালিটির ভিতরে পড়ে, যখন ডিসঅর্ডার হইতে হলে তার একটু বেশি কিছু লাগবে। দেখো আমরা ডিসঅর্ডার হয়তো অনেকে যে ট্রেট হিসেবে হয়তো আছে, বা পার্সোনালিটি হয়তো আমার ট্রেটের ভিতরে এটা আছে, তোমার ভিতরে আছে, বা পার্সোনালিটির ভিতরে এটা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? ডিসঅর্ডার হইতে হলে তো আরো মারাত্মক ভাবে হতে হবে। এর পাশে ট্রাইকোটিলোমিনিয়া। ট্রাইকোটিলোমিনিয়া মানে কি? চুল উঠায়, চুল উঠায় ফেলে, এবং চুল উঠাইতে উঠাইতে মাথা টাক বানায় ফেলে, এবং অনেক সময় সে চুল উঠে এসে খাওয়াও শুরু করে। হ্যাঁ, ট্রাইকোটিলোমেনিয়া, চুল উঠাবে। এই ভিডিওটা দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। মহিলা কি চুল আছে কি? মনে হচ্ছে না চুলছে কাইটে আসছে। স্যার মাঝখান থেকে নাই। নাই, এগুলি সে কিন্তু হাত দিয়ে উঠাইছে। বুঝা যায়? ভিডিওটা বুঝা যায়? জি স্যার। তার মানে ট্রাইকোটিলোমেনিয়া হলো
সে মাথার চুলগুলি উঠাবে, এবং এটা ছোট বড় একটা বাচ্চারও এটা আছে, বাচ্চাটা যে মানে অত ভালো বোঝা যায় না, একটা বাচ্চার ছবিও আমার কাছে আছে, ওই যে ও করে কি ওই যে ওই সাইড থেকে ওই যে কিছুটা বোঝা যায়। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই চুলগুলি টাইনা টাইনা উঠাইছে। তাহলে ট্রাইকোটিলোমেনিয়া হইলো হেয়ার পুলিং ডিসঅর্ডার, মানে সে মাথা থেকে চুলগুলি টাইনা টাইনা উঠাবে, এবং না উঠাইলে তার এটা ভালো লাগবে না। এক্সকুরিয়েশন, এক্সকুরিয়েশন মানে কি, এই যে চামড়া একদম খুঁড়তে খুঁড়তে চামড়া ছিলে ফেলাবে, স্কিন পিকিং। তাহলে এই সবগুলি হলো অবসেসিভ কম্পালসিভ এন্ড রিলেটেড ডিসঅর্ডারস। পরীক্ষা যদি থাকে আসে ডিফাইন অবসেশন, ডিফাইন কম্পালশন, হোয়াট আর দ্য টাইপস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটার ম্যানেজমেন্ট। এখন আমাদের মেইন যেটা আমরা পড়বো সেটা কোনটা পড়বো? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। গুড। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ভিতরে দুইটা জিনিস আছে, একটা আছে অবসেশন, একটা আছে কম্পালশন। অবসেশনটা হইলো চিন্তা, আমার মনে হয় আমি দরজাটা আটকাই নাই, আমার হাতে ময়লা লেগে আছে, এটাকে বলা হয় অবসেশন, চিন্তা যেটা। আর কম্পালশন কি, আমি বারবার যে হাত ধুচ্ছি, সেকেন্ড টাইম আর ঢুকবো না, টাইম শেষ হয়ে গেলে অফ করে দিব। কম্পালশনটা কি, ওই যে আমার চিন্তা হইলো আমার হাতে ময়লা লেগে আছে, তো ময়লা লেগে থাকলে আমি কি করব? হাত ধুবো, বারবার হাত ধুইতে যাব, এইটা হলো কম্পালশন। আমার মনে হয় দরজা সিটকানিতে আটকাই নাই, কিন্তু আমি জানি আটকাইছি, কিন্তু আবার চেক করতে গেলাম, ওই যে চেক করতে গেলাম, এটা হলো কম্পালশন। তাহলে অবসেশন হলো চিন্তাটা, আর কম্পালশন হলো কাজটা। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে পরীক্ষা যদি আসে ডিফাইন অবসেশন এন্ড কম্পালশন, হোয়াট আর দ্য টাইপস অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এরপর একটা ম্যানেজমেন্ট। অথবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা হলো সে বারবার হাত ধোয়া, বারবার একটা জিনিস চেক করা। তাহলে অবসেশন আর রিকারেন্ট এন্ড পারসিস্টেন্ট থট, আর্জ অর ইম্পালস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ইন অ্যাজ ইন্ট্রুসিভ এন্ড আনওয়ান্টেড, and compulsion or repetitive behavior or mental acts that an individual feels driven to perform in response to an obsession or according to rules that must be applied rigidly. মানে সে বারবার হাত ধোয়া, তার মানে বারবার হাত ধোয়া, বারবার দরজা চেক করা, এই জিনিসগুলি। পরীক্ষায় যদি কোশ্চেন আসে এইরকম, 30 বছরের একটা মেয়ে সারাক্ষণ হাত ধুয়ে থাকে, বাথরুমে সেই সময় অনেক বেশি নষ্ট করে, তার কাজে কর্মে স্লো হয়ে গেছে, তার ডায়াগনোসিস কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ডিসঅর্ডার। সুচিবায়ু, যদি অবসেসিভ কম্পালসিভ ডেফিনেশন আছে, obsessive compulsive disorder is characterized by obsessional thinking, compulsive behavior, and varying degree of anxiety, depression, and depersonalization. আর ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা তার অবসেশন থাকা লাগবে অথবা কম্পালশন থাকা লাগবে, এবং এটা টাইম কনজিউমিং হইতো, দিনে কমপক্ষে 1 ঘন্টা এটা সে ব্যয় করবে। সে হাত ধুইতে গেলে কমপক্ষে তার 1 ঘন্টা হাত ধুইবে, বাথরুমে গেলে 1 ঘন্টার আগে সে বাথরুম থেকে বের হবে না, আর এটা নিয়ে সে খুব কষ্ট বোধ করবে। এই দুইটা ক্রাইটেরিয়া যদি থাকে, তখন আমরা তাকে বলবো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তাহলে একটা যদি পরীক্ষায় ধরনের কোশ্চেন থাকে, 20 বছরের একটা মেয়ে সারাক্ষণ হাত ধুইতে থাকে, তার মনে হয় হাতে ময়লা লেগে আছে, অথবা দরজা চেক করে বারবার, তার কাজে স্লো হয়ে গেছে, সে কিছু ভালো লাগে না, তার ডায়াগনোসিস কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। গুড। এটা ম্যানেজমেন্ট কি? সেম একই, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। বায়োলজিক্যালের ভিতরে আমরা কি দিব? ড্রাগ দিব, অ্যান্টি অবসেসিভ ড্রাগ বা এসএসআরআই, এটা লিখলে। সাইকোলজিক্যাল এখানে একটু 3টা জিনিস জানতে হবে, একটা হলো এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন, একটা হলো থট ডিস্ট্রাকশন, একটা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এখানে শুধু সাইকোলজিক্যাল যে কাউন্সিলিং সাইকোথেরাপি লিখলে হবে না, এই জন্য এটা আমরা একটু গুরুত্ব দিব, এটা 5 মিনিটে আমি শেষ করে দিব। এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন, এক্সপোজার মানে কি? একজনে সে হাতে ময়লা লেগে আছে বলে বারবার হাত ধোয়, এখন তাকে একটা ময়লার ঝুড়ির ভিতরে হাতটা বসায় দিতে হবে, এটাকে বলা হয় এক্সপোজার। তাকে বললাম আপনি ময়লা, এবং রেসপন্স প্রিভেনশন, তার যে খারাপ লাগবে তাকে হাত ধুইতে দেওয়া হবে না, এটা হলো এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। থট ডিস্ট্রাকশন, তার যে চিন্তা আসে মনে হয় দরজাটা আটকাই নাই, তাহলে এটাকে কি করতে হবে? তখন আমরা বলে দেই আপনি 100 থেকে 0 পর্যন্ত উল্টো ভাবে গণবেন, কাউন্ট টু ডাউন, 199, 98 মনে মনে। তারপরে অথবা মেয়েদের রাবার ব্যান্ড আছে না চুলের, ওই রাবার ব্যান্ড একটা হাতে দিয়ে রাখবে, যখন চিন্তাটা আসবে রাবারটা ধরে একটু টান দিবে,
যাতে একটু অল্প ব্যথা হয় তাহলে তার চিন্তাটা অন্যদিকে চলে যায়। এটা হলো ইউজ অফ রাবার ব্যান্ড। আর কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এটা শুধু তোমাদের এতটুকু লিখে দিলে হলো তার কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তার মানে এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন এই শব্দটা বলতেই হবে, থট ডিস্ট্রাকশন বলতেই হবে। বুঝা গেছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের? ইয়েস স্যার। আর সোশ্যাল হলো সোশ্যাল রিহ্যাবিলিটেশন। আচ্ছা, খুব কঠিন কিছু? না স্যার। আচ্ছা, পড়ানো শেষ, এখন কোশ্চেন বলো, কার কোনো কোশ্চেন? এই অ্যাংজাইটি ডিসঅর্ডার যা বলা হয়েছে বিশেষ করে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পরীক্ষায় অবশ্যই থাকবে। আজ পর্যন্ত এমন কোন পরীক্ষা নাই যেন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পরীক্ষায় আসে নাই। অনেক আছে না সুসি ভাই, তার গ্লাসের পানি খাইতে দাঁড়া না, অথবা নিজের গ্লাসটা নিজে ওই রকম, নিজের জামাটা একদম পরিষ্কার হইতে হবে, ভাঁজ করা যাবে না, প্রচন্ড শীতের দিন সে বিছনায়, ওই যে তার যদি অবসেসিভ থাকে সে দেখা যাবে বাচ্চা কাচ্চা হাজবেন্ডকে একদম গোসল করে তারপরে বিছনায় উঠাবে, মানে একদম জটিল পর্যায়ে যদি হয় খুঁতখুঁতে স্বভাব বা সুচিভাবে, সেটা হলো মারাত্মক পর্যায়ে গেলে তখন চিকিৎসাটা খুব জটিল হয়ে যায়। তাহলে এটা হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেই ক্ষেত্রে আমরা ওষুধ দিব, বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল আমরা এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন, থট ডিস্ট্রাকশন এন্ড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিব, এন্ড সোশ্যাল হলে রিহ্যাবিলিটেশন করব। কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। না স্যার। তাহলে কি কঠিন মনে হয়? লেখা যাবে না পরীক্ষায়? ইনশাআল্লাহ। আর যা পড়ানো হয় সাথে সাথে পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি অপোজিট তোমাদের যাদের যাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খেলবি নি রে? Present. I present. Present. আসি তিন আসি। আসি। পাঁচের কারেন্ট গেছে গা। প্রেজেন্ট বলছি। 7 আছে। আসি। Present. রিফাত, আমি আছি। রিফাত মিটিং এর আর মাত্র 1 মিনিট 50 সেকেন্ড রিমেইনিং আছে। প্রেজেন্ট। প্রেজেন্ট। 15 প্রেজেন্ট। 16 আছে। রিফাত 14 প্রেজেন্ট।
Present. Present. Present, present. Present, present. Present. প্রেজেন্ট দিবি Present. 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 Yes. Present. 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 Truly present. 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 Asi. প্রেজেন্ট প্রেজেন্ট Present. Arifa. Present. Present, present, present. Arifa, present. Present, present. 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 Present.